দীর্ঘ ৮ বছর পর আমি আমার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য জাপান থেকে দেশে আসলাম। আমার নাম সাবরিনা আক্তার। বাড়িতে সবাই দুশ্চিন্তায় আছে। তারা তাদের ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারেনি। ৮ বছর আগে নিজের স্ত্রীকে পছন্দ হয়নি বলে বিদেশ পাড়ি দিয়েছিলাম। পরিবারের সাথে আমার নিজের কোনো যোগাযোগ ছিল না। নিজের স্ত্রীকে ডিভোর্স দেব বলে নিজের পরিবারকে রাজি করে এবার দেশে এলাম ৮ বছর পর। এই ডিভোর্স দেওয়ার জন্য পরিবারের কেউ কিন্তু রাজি ছিল না। আমি আমার নিজের সিদ্ধান্তে এত অটুট ছিলাম যে পরিবারকে বাধ্য করলাম আমার নিজের সিদ্ধান্ত তাদের উপর চাপিয়ে দিতে। দীর্ঘ ১০ ঘন্টা জার্নির পর বসুন্ধরা সিটির সামনে আমার গাড়ি থামলো। গাড়ি থামতে দুইজন সিকিউরিটি গার্ড ইউনিফর্ম পরা এসে আমার সামনে দাঁড়ালো। দ্রুত করে আমার গাড়ির দরজা খুলে দিল। আমি দ্রুততার সাথেই গাড়ি থেকে নামলাম। হাতের কোটটা গুছিয়ে পড়লাম, চোখের কালো সানগ্লাসটা গুছিয়ে চোখে দিলাম। মুখে ভয়ঙ্কর গভীরতা আর চোখে একরাশ ঘৃণা আর রাগ। চোখ ঘুরিয়ে দেখলাম বাড়ির কেউ আমাকে নিতে আসেনি। তখনই আমার বুকটা কেমন জানি ধপ করে উঠল। হঠাৎ করে নিজের জেদের কথা মনে করেই নিজেকে আবার শক্ত করে নিলাম। কিছু দূর এগিয়ে যেতেই দেখি ছোট বোন মিম দৌড়ে আসছে। ভাইকে শক্ত করে জড়িয়ে ধরলো। তা দেখে আমার ঠোঁটের কোণায় হাসি চলে এলো। আমি জানতাম আর কেউ পৃথিবীতে না এলেও আমার পিচ্চি বোনটা আমার কাছে ঠিকই আসবে। ভালো আছিস ভাইয়া? জানিস তোকে আমি কত মিস করেছি প্রতিদিন। মা অপেক্ষায় থাকতো তুই যদি একটা কল করিস, কিন্তু তুই কোনোদিনও একটা কল করিসনি। দেখতে দেখতে ৮টা বছর চলে গেল। মা প্রতিটা দিনই কি খুব কাঁদতো তোর জন্য। মায়ের উপর তুই এত রাগ করেছিস, এবার অন্তত তোর রাগটা একটু কমা। আমার হাসি মুখটা এক নিমিষেই যেন গম্ভীর হয়ে গেল। মাই বলেছিল যে ওই মেয়েকে ডিভোর্স না দিয়ে মাকে যেন আর মা না ডাকি। এসব কথা রাখতো বনু, বলতো ওই পরিবারের সবাই এসেছে তো। ওই মেয়ের পরিবারের সবার কথা বলছি। বনু বলল, না ভাইয়া, সবাই এখনো আসেনি। সবাই হয়তো এখনই এসে পড়বে। আপুর কথাগুলো শুনে আমার একটু রাগ হচ্ছিল। আচ্ছা, ওই মেয়ের পরিবার তাদের মেয়েকে আমার ঘাড়ে চাপাতে চাচ্ছে কেন? মনে মনে আমি এটাই ভাবতে লাগলাম। তারপর আমার ছোট বোন বলল, কিরে ভাইয়া, এত রেগে যাচ্ছিস কেন? এখন চল। আমি আর কথা না বাড়িয়ে বাড়ির ভেতরের দিকে এগিয়ে গেলাম বনুকে সঙ্গে করে নিয়ে। পেছনের দিকে আর তাকালাম না। গার্ডদের বললাম ট্রলি ব্যাগগুলো রুমের ভিতর রেখে আসতে। বাড়ির ভেতরে ঢুকে কারোর সঙ্গে কথা না বলে সোজা গিয়ে বসলাম সোফায়। এই দৃশ্য দেখে আমার বাবা কিছুটা ক্ষুব্ধ হলেন। তার চোখে দৃষ্টি ধীরে ধীরে কঠোর হতে লাগলো। এমন দৃষ্টি দেখে ভয়ে কেঁপে উঠলেন আমার মা। এই কয়েক বছরে শরীরটা যেমন ভেঙে গেছে, মনও তেমন ঠুনকো হয়ে গেছে আমার মায়ের। হঠাৎই ঘর কাঁপিয়ে চিৎকার করে আমি বললাম, মা কই? ওই মেয়ে আসছে না কেন? আমি কিন্তু কোনো নাটক চাই না। দেখো, আমি কিন্তু ডিভোর্স দিতেই দেশে ফিরেছি। না হলে কোনো ইচ্ছাই ছিল না আমার এ দেশে ফেরার। তোমরা আমার সাথে যা করেছো তা আমি আজও ভুলিনি। সবার নিস্তব্ধতার মাঝে আমার বাবা ভেসে এলো। আমাকে বলল, ভদ্রভাবে কথা বলো তুমি। তুমি দিনে দিনে খুব অভদ্র হয়ে গেছে। এতটা অভদ্র আমাদের পরিবারে এখনো কেউ হয়নি। আমি কিছু বলতে যাব তার আগে আর একটা কণ্ঠ ভেসে এলো। আমরা এসে গেছি, দ্রুত পেপার বের করো। সাইন করে দেবে আমার মেয়ে। এমন কথা শুনে পিছন ফিরে সবাই সদর দরজার দিকে তাকালো। আমি পিছন ফিরে এক অপূর্ব রমণীকে দেখে আমার হাতটা আটকে গেল। আমার কেমন যেন দমটা বন্ধ হয়ে আসতে লাগলো। ভাবতে লাগলাম, এ এত সুন্দর রমণী, একে দেখে বোঝা যাচ্ছে কেউ যত্ন করে মেয়েটিকে সাজিয়েছে। সেটা জাপানের বড় বড় বিউটিশিয়ানদের থেকেও হার মানবে। রমণীর এমন রূপ দেখে আমি আস্তে আস্তে তার দিকে এগিয়ে যেতে থাকলাম। রমণী এতক্ষণে তার বাবার মুখের দিকে তাকে এক ধ্যানে তাকিয়েছিল। শুরুতেই এই বিয়ে সে করতে চায়নি, তারপরেও তার বাবা কেন এমন বিয়েতে আর তাকে আটকে দিল? এমনকি তার স্বামী কেমন দেখতে সে তাও জানে না। শুধু জানে তার বাবা ৮ বছর আগে তার বন্ধু ছেলের সাথে তাকে বিয়ে দিয়েছিল। তাকে কিছু জিজ্ঞেস না করে হঠাৎ করে আমি তার হাতটা ধরে ফেললাম, কারণ সে এত বেশি সুন্দর ছিল। সে ঠিক বুঝতে পারল না যে কে এই ছেলে সবার সামনে তার হাত ধরেছে। পাশ ফিরে তার বাবার দিকে তাকালো। তার ভিতরেই একটা অস্থির কণ্ঠ ভেসে এলো, তুমি কি আমার বউ? বেশ কিছুক্ষণ পর হয়ে যাবার পরও
রমণীর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আমি আরও অস্থির হয়ে উঠলাম। এতটাই অস্থির হয়ে উঠলাম যে আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। মনে হচ্ছিল এই প্রশ্নের উত্তর না পেলে আমি মরেই যাব, দম বন্ধ হয়ে যাবে আমার। নিজের ছেলের এমন অবস্থা দেখে হাসলেন আমার মা। দেখতে লাগলেন তার ছেলেটা আর কতটা পাগলামি করতে পারে। আমি কারোর কাছে কোনো উত্তর না পেয়ে নিজের মায়ের দিকে, অসহায়ের দিকে তাকালাম। তাকিয়ে বললাম, মা তুমি কি বলবে যে এই মেয়ে? আমার মা শুধু হ্যাঁ বোধক মাথা নাড়লেন। তখন আমি বুঝতে পারলাম যে আমি যা ভাবছি তাই সত্যি। নিজের মায়ের কাছ থেকে সত্যি উত্তরটা পেয়ে আমি স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। জোরে জোরে শ্বাস নিতে থাকলাম। ভাবছিলাম এতক্ষণ পরে হয়তো হারিয়ে যাওয়া প্রাণটা ফিরে এলো। তারপর আমার আর কোনো দিকে খেয়াল নেই। আমি রমণীর হাত ধরে বললাম, এত দেরিতে কেন আসলে? জান, তুমি জানো তোমার প্রেমিক পুরুষ তোমার অপেক্ষায় ছিল। ওই যে একটু শুয়ে দিবে বলে বাড়ির সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমার বাবা কিছুই ভেবে পেল না যে তার ছেলে কেন এমনটা করছে। আমার বাবা ভাবছে, আচ্ছা ছেলেটা কি পাগলই হয়ে গেল নাকি? তবে তার মাথায় একটা চিন্তা ঘুরপাক খেতে লাগলো যে মেয়েটা তার ছেলের মুখ না দেখেই বিদেশ চলে গিয়েছিল। তারপর আমি মেয়েটাকে নিয়ে রুমে আসলাম। এই মেয়েটার জন্যই নিজের বউকে অস্বীকার করেছিলাম। আজ 8টা বছর আমি দেশের বাইরে ছিলাম। আমি মেয়েটার গালে চুম্মা দিলাম। বাইরে থেকে মেয়েটার বাবা চিৎকার করে ডাকছে এই ছেলের সাথে কোনো প্রকারেই তার মেয়েকে সংসার করতে দিবে না। আমার ব্যবহারে অপূর্ব চেহারা রমণী মুখটা লাল হয়ে উঠল। প্রচণ্ড বেগে রাগ, ঘৃণা, কষ্ট হচ্ছে এই লোকটার প্রতি। এই লোকটার জন্য কম লোকের কথা শুনিনি এই 8 বছর এসে। 8টি বছর ধরে অপেক্ষা করেছে লোকটা হয়তো একদিন তাকে মেনে নেবে, কিন্তু লোকটা তাকে মেনে নেয়নি। তাহলে আজ কেন এমন নাটক করছে? নাকি আমার রূপ দেখে পাগল হয়ে গিয়েছে? যদিও এই লোকটাকে আমি ডিভোর্স দেব, এই লোকটার সঙ্গে কোনোভাবেই আমার সংসার করা সম্ভব না। কারণ 5 বছর অপেক্ষা করে থাকার পর গত 3 বছর এই লোকটার প্রতি অনেক ঘৃণা জন্মে গেছে আমার মনে। এই ঘৃণা চাইলেও ভালোবাসায় পরিণত হবে না, তাই জোর করে লোকটাকে ধাক্কা দিলাম আমি। মেয়েটা কোনো কথা না বলে সোজা দরজা খুলে দরজার বাইরে চলে গেল। সোজা বাবার কাছে চলে আসলো, দেখলো বাবা দাঁড়িয়ে আছে। বাবার মাথার ভিতর, বুকটার ভিতর মাথা গুঁজে কান্না করতে লাগলো। বাবা, আমি আর পারছি না, আমি ওকে ডিভোর্স দিতে চাই। আমি পিছন থেকে সেই রমণীকে বললাম, প্লিজ এভাবে আমাকে একা রেখে তুমি চলে যেও না। দেখো, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। মেয়েটির বাবা আমার বাবার কাছে বলে উঠল, বন্ধু, খুব শখ করে আমার মেয়েকে তোর ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। এটা পর্ব 1, দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন।